বুধবার অর্থাৎ আজ একই দিনে নিরাপত্তার প্রশ্নে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। এসবের প্রতিক্রিয়া বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নসিহত নয়, আসলে বিষয়টি কি এবং কি প্রতিক্রিয়ায় তিনি কি বোঝাতে চাইলেন, এসব নিয়ে আমাদের আজকের বার্তাকক্ষের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। আর আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত করে কারা। এই পুরো আলোচনায় আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আমাদের সঙ্গে আছেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আজকে একই দিনে ভারতের অনেকগুলো সিদ্ধান্ত একই সাথে এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এটার প্রতিক্রিয়াও জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন। আমি শুরুটা একটু করতে চাই দুপুর থেকে। দুপুরের দিকে আজকে নিরাপত্তার কথা বলে ভারতীয় ভিসা কেন্দ্র বেলা 2টোর দিকে বন্ধ করা হয়। বিশেষ করে যে অজুহাত দেখানো হচ্ছে, যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রশ্নে। আপনি মনে করেন কিনা এরকম আসলে যথেষ্ট কারণ রয়েছে এবং আসলে নিরাপত্তা ঝুঁকির বিষয় তৈরি হয়েছিল কিনা? একটি কর্মসূচিও ছিল। আমি দুপুর থেকে এটা তো শুনেছি, ওদের কর্মসূচি যখন হয় তখনও শুনেছি যে ওই ভিসা সেকশন বন্ধ করা হয়েছে, কিন্তু এটা কতদিনের জন্য সেটা তো উল্লেখ করা হয়নি। না, এটা কি এমন যে শুধু আজকের জন্যে, তাও বলা হয়নি। না, একটা জিনিস তো হতেই পারে যে যেহেতু একটা মিছিল যাবে এবং মিছিল যারা করবে তারা বেশ তাদের নিজেদের উষ্মা বলি, ক্ষোভ বলি, রাগ অভিমান এগুলো প্রকাশ করেছেন। এক ধরনের সতর্ক বাণীও দিয়েছেন তাদেরকে। এতে ইন্ডিয়ান হাই কমিশন মনে করতে পারে যে এই ঘেরাওটার কারণে আমাদের এই ভিসা সেকশনকে নিরাপদ রাখা উচিত। কিন্তু সেটা ভালো হতো যদি একদিনের জন্যই হতো। যেহেতু বুঝতে পারি এই যে এটা কয়দিনের জন্যে, সেক্ষেত্রে এটা একটা রিটেলিয়েটরি মেজার মনে হয়। যদি এটা অনির্দিষ্টকালের জন্য হয়, এই কাজ তো ইন্ডিয়ার আগেও করেছিল এবং তার ফলাফল ইন্ডিয়ার জন্য খুব ভালো হয়নি। তারা আমাদের শিক্ষা দেওয়ার বদলে উল্টো নিজেরাই শিক্ষা পেয়ে গেছে। এটা ঠিক যে ওদের অর্থনীতি আমাদের চাইতে অনেক বড়, কিন্তু তারপরেও যেহেতু পশ্চিমবঙ্গ বা বাংলা এখন তারা যে নামে ডাকে, তারা আমাদের পাশাপাশি রাজ্য, সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এক্সচেঞ্জ ছাড়া তাদের অর্থনীতিরও কষ্ট আছে। আমাদের কষ্ট আছে, কিন্তু তাদের কষ্টের পরিমাণ কম না। এবং সামগ্রিকভাবে যদি বিবেচনা করা যায়, তাইলে এই অর্থনীতিতে বৈরী সম্পর্ক থেকে কার কত লাভ, কার কী ক্ষতি, এটা হিসাব করবার ব্যাপার আছে। বিগত সময় যখন আওয়ামী লীগ ছিল তখন এরকম একটা ভাব করা হতো বা বোঝানো হতো আমাদেরকে যে তাদের ছাড়া তো আমরা পারবো না। কিন্তু এখন ঠিক তাদের ছাড়া বলি কিংবা তাদের আর একটু ভালো করে বলি সহযোগিতা ছাড়া বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়াও তো আমরা চলছি এবং আমরা যে পিছিয়ে যাচ্ছি এই রকম না। বেশ কিছু ব্যারিকেড তারা দিয়েছে, হ্যাঁ, এর মধ্যে গত 1-1.5 বছরের মধ্যে প্রায় অনেকগুলো ঘটনা আছে। আমরা আজকের যে আলোচনাটা শুরু করেছিলাম সেখানে আরেকটি বিষয় আছে যেটির কথা আপনি বলছিলেন, যে একটা কর্মসূচি ছিল। কর্মসূচির নাম হচ্ছে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে এই মার্চটা ছিল এবং এটি বাড্ডা লিংক রোডে এই কর্মসূচি দিয়েছিল। জুলাই ঐক্য নামে একটি সংগঠন ব্যানার থেকে এটি করা হয়েছিল এবং আজকে আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন। এর সঙ্গে সঙ্গে বিবিসি বাংলা সহ আমাদের পত্রিকা অনেকে দিয়েছে যে এই কর্মসূচির পরে সেই মিছিল আটকে দেয় পুলিশ এবং তাদেরকে যেতে বাধা দেয়। তারা সেখানেই কর্মসূচি পালন করে, যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা কর্মসূচি পালন করেছে। একই সাথে ঢাকার বেশ কয়েকটি জায়গায় পুলিশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই যে বাস্তবতাটা, এটার কারণে তাদের সিদ্ধান্তটা কিছুটা যৌক্তিক আছে কিনা, নাকি এটাই নিরাপত্তা যেটি পুলিশ নিয়েছে সেটি আসলে অন্য কোনো কারণে হতে পারে? না, যৌক্তিক বললে তো অন্য কিছু বোঝায়, যেটা একটা সামথিং একটা পজিটিভ মুভ। আমি তা বলবো না। তারা তাদের সিকিউরিটিকে ভয় পেতেই পারে। একটা মিছিল যাবে নিরাপত্তার দিক থেকে, নিরাপত্তা মানে কেউ যে গোলাগুলি করছে বা কি সেটা নাও বোঝানো হতে পারে, অন্যান্য দিক থেকে হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। সেদিক থেকে তারা এরকম একটা জিনিস নিতে পারে। কিন্তু যৌক্তিক বলছি না আমি এই কারণে যে এই সম্পর্কের অধঃপতনটা তাদের কারণে হয়েছে, আমাদের কারণে হয়নি। এটা দেখা উচিত যে পুলিশ যেখানে বাধা দিয়েছে
সেখানে তো মানুষ বসে পড়েছে। সেটা ভায়োলেট করে একটা ভায়োলেন্স তৈরি করা তো তারা করেনি। সেদিক থেকে অত বড় থ্রেট নিশ্চয়ই ছিল না যেটা ইন্ডিয়ানরা দেখিয়েছে বা দেখাবার চেষ্টা করেছে। আমি মনে করি যে এইটা মিউচুয়ালি কন্ডিউসিভ যাকে বলে, পারস্পরিকভাবে বিকশমান একটা সম্পর্কের অ্যাটিচিউড থাকলে এই জিনিসটা হতো না। কিন্তু ভারত যেরকম করেছে, আপনি পড়লেন না একই সাথে নসিহত করেছে নির্বাচন নিয়ে, আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন। মানে এইটা তো আমার মনে হয় একটা অসহ্য ব্যাপার। কেন নসিহত করবে তারা? তারা গত 3টা টার্ম নির্বাচনের সময় যা করেছে, ওইটা কোনো ভালো মানুষের কাজ না, ওটা কোনো ভালো দেশের কাজ না, ওটা কোনো বন্ধুত্ব সুলভ সৎ প্রতিবেশী সুলভ আচরণের মধ্যেই পড়ে না, এমনকি কোনো ডিপ্লোম্যাটিক নর্মসেও পড়ে না। আজকে আসলে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে দুপুর 12টার দিকে তলব করা হয় দিল্লিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের সময় তার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তৌহিদ হোসেনের কাছে। উপদেষ্টা তখন বলেছেন যে সর্বশেষ যে বক্তব্য এসেছে, অর্থাৎ ভারতের পক্ষ থেকে এসেছে, তাতে আমাদেরকে অর্থাৎ বাংলাদেশের নসিহত করা হয়েছে, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি তৌহিদ হোসেনের বক্তব্য, আমি কোট করে পড়ছি। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। ফ্রম ডে ওয়ান, এটি পররাষ্ট্র উপদেষ্টাই বলছেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে অত্যন্ত উঁচুমানের মানুষ যেন ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে চাই। মানে হলো কি, বিদেশি রাষ্ট্রের নসিহত শুনতে চাই না, একটু খারাপ লাগতে পারে কথাটা, কারণ একটা বন্ধু দেশ তো আপনাকে উপদেশ দিতে পারে। মানে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন পিটার হাউসজি ঘুরে বেড়াতেন, তারপরে আমেরিকান এমবেসি থেকে বিভিন্ন লোকজন আসতো, তাদের দেশ থেকে আসতো, কথাবার্তা বলতো। তার অনেক কিছু কিন্তু আমরা পছন্দ করেছি, আমরা মনে করেছি এটা আমাদের সরকারকে বিহেভ করতে বাধ্য করবে। সো উপদেশ হতেই পারে না এরকম নয়। আমরা তো অনেক দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যখন প্রচণ্ড রকম অত্যাচার নির্যাতন করে কোনো একটা দেশ, তাদের সরকার, তার উপরে কথা বলি, এরকম বলার নজির আছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে। সেদিক থেকে উনি যেটা বলেছেন সেটা ওই অর্থে বলেনি, কারণ তাকে আবার আপনি আগে আমাকে যে পড়তে দিয়েছে আমি পড়লাম যে অন্যরাও তো আমাদের ব্যাপারে এরকম বলে, তার জবাবে তিনি বলেছেন যে তাদের সাথে আমাদের সেই ধরনের একটা সম্পর্ক আছে, উল্লেখ করেছেন উনি। আমরা যদি বললে আপনি পরে পড়ে শোনাতে পারেন দর্শকদের। তো এইখানে তো বিষয়টা তা না। ইন্ডিয়া গত 3টা টার্ম আমাদের দেশের গণতন্ত্রকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে, এবং এই কাজে তারা আওয়ামী লীগকে সব রকম মদত দিয়েছে। আওয়ামী লীগের খুন, জখম, অ্যাবডাকশন, সব রকম কাজকে তারা সমর্থন করেছে। এবং আজকেই তো বোধহয় একটা রিপোর্ট বেরোলো ওই যে নাকি কোর্টের মামলার উপরে, যে আমাদের এখান থেকে যে এই ধরনের মানে গুম খুনিগুলো হচ্ছিল, তার মধ্যে কয়েকজনের নাম বলা হয়েছে বিএনপি নেতাদের, ইলিয়াস আলী, তারপরে সালাউদ্দিন আহমেদ, এদের কথা বলা হয়েছে যে এখানে তাদের হাত আছে। তো মানে এইটা তো একটা খুবই বড় ধরনের অ্যালার্মি কথাবার্তা। আর পত্রপত্রিকায় লেখা ছাপা হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচারে সুখরঞ্জন বলি সাক্ষী দিতে এসেছিলেন, তিনি দিতে পারেননি, সেই লোককে পরে ভারতের একটা কারাগারের মধ্যে পাওয়া গেছে। তো এত ন্যাক্কারজনক কাজ করবার পরে তারা তো এরকম করে বলা উচিত হয়নি। তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তাহলে এটাকে অনেক ভালোভাবে বলতে পারতো। সেটা মানে একটা বন্ধুত্বপূর্ণ সফরের মধ্যে হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, অনেকভাবে বলা যেত। এরকম করে বলে তারা একটা বোঝাতে চাইলে রাজীব বাংলাদেশের নির্বাচনটা খুবই খারাপ হচ্ছে। দেখেন শামসুজ্জামান, আমি একটা কথা বলি, ধরেন আমিও হয়তো কোনো সময়, বা আপনিও করতে পারেন, আমি জানি না, সরকারের যে তৎপরতা বা সামগ্রিক যে নির্বাচন প্রক্রিয়া তার অনেক দুর্বলতা নিয়ে কথা বলি। মানে এটা এরকম হলে ভালো ছিল এই অর্থে, বা সরকার কাজটা ভালো করেনি, বা সরকার তাদের নিরপেক্ষতা রাখেনি, এইটার সঙ্গে ওরা যেই অর্থে বলতে চায় সেটা এক নয়। কারণ আমরা বলছি একটা জিনিসের উপরে ভালো কিছুর আশা করে সেটা না পাওয়ার জন্য, সেটাকে আরও উন্নত করবার জন্যে। আর তারা বলছে টু শো যেটা ভালো হচ্ছেই না, এটা কোনো ভালো জিনিস নয়, অ্যাজ ইফ গ্রহণযোগ্য নয়। এবং মানুষের মধ্যে স্পেকুলেশন আছে যে ওরা তো আসলে আমাদের নির্বাচনটা চাই না, ভণ্ডুল করে দিতে চায়। এক নয় তো,
এখন তৌহিদ হোসেন যে সমস্ত বক্তব্য রেখেছেন আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্যই তাতে দুইবার এই প্রসঙ্গটি এসেছে যে আমরা এমন একটা নির্বাচন করতে চাই, আমরা বলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা বোঝানো হয়েছে, এমন একটা নির্বাচন করতে চাই যেখানে মানুষ ভোট দিতে পারবে, যাদের ভোট দিবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে 15 বছর ঘটেনি। আবার আরও একটি জায়গায় তিনি বলেছেন এই সেন্টিমেন্টটা মানে মনোভাব দেখা যায়নি ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ভারতের ক্ষেত্রে, যেটি 15 বছর তারা এরকম করেনি। হঠাৎ কেন তারা এরকম বক্তব্য দিয়ে বসলেন? এই যে গত 15 বছরের প্রসঙ্গটা বারবার আসছে, এটা আসলে বড় কোনো প্রভাব ফেলছে কিনা আসলে? না, এর তো প্রভাব ফেলবেই। বর্তমান নির্বাচনে 15 বছরের কালমিনেটরি মানে জবাব দেওয়ার মতো একটা নির্বাচন হবে, এটা সবাই তো আমরা সেটা হচ্ছে চাচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু ভারতের ক্ষেত্রে স্টেটমেন্ট তৈরি করার জন্য, স্টেটমেন্ট দেওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে এই সম্পর্কটা চলে আসছে যে গত 15 বছরের প্রসঙ্গটা বারবার আসছে। সেটি আপনি মনে করেন কিনা আসলে এখন বর্তমান যে সম্পর্কটা সেটি আসলে প্রভাব ফেলছে কিনা? ফেলছে তো, ফেলছে। কিন্তু ফেলার সাথে সাথে আমি বলছি যে এই সম্পর্ক দিয়েই সব না, একদম সাম্প্রতিক কালের তাদের যে আচরণ উচ্চারণ সেটারও পাল্টা রিয়েকশন এরকম হচ্ছে। এটা তো হতেই পারে, হতে পারে এই কারণে যে মানে এই দেশের প্রত্যেকটা মানুষ মনে করে বিগত 3 টার্মের নির্বাচনে ইন্ডিয়ার প্রত্যক্ষ হাত ছিল, হুইচ ইজ এ ফ্যাক্ট। এখন তারা যদি আমাদেরকে নির্বাচনে ইত্যাদি প্রশ্ন করে তো তারা তো আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবই। তৌহিদ হোসেন যেরকম করে বলেছেন যে কোয়ালিটি নির্বাচনের কথা তিনি বলেছেন, আমি ধরে নিতে পারি যে ওই কোয়ালিটি নির্বাচন হয়তো তারা করতে পারবেন না, কিন্তু আমার এই কথা ভারতীয়দের কথাকে সমর্থন করে নয়, বরঞ্চ ভারতীয় কথাদেরকে আমরা বিবেচনায় নেই বা না নেই, আমরা যে আমাদের নির্বাচন ভালো চাই, ভালো করবার চেষ্টা করছি তার এক্সপ্রেশন হিসেবে বলছি। এটাকে ওইভাবে নিলে তাহলে এটা আমি মনে করি দর্শক শ্রোতাদের জন্য ঠিক হবে। আর ভারতের কোনো কথা এই ক্ষেত্রে পজিটিভলি এবার আমি সুযোগই দেখছি না। আচ্ছা, এবারে আরেকটি বিষয়, এখন থেকে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। আজকে থেকে ঠিক 3 দিন আগে এই একই ভারতীয় প্রণয় ভার্মাকে, হাই কমিশনারকে বাংলাদেশে ডেকে পাঠানো হয়েছিল। এটি রোববারের ঘটনা। 3 দিনের গ্যাপে আবার বাংলাদেশের হাই কমিশনকে ডাকা হলো। এটা আসলে আপনার কাছে মনে হয় কিনা যে দুই দেশের আসলে ব্যুরোক্রেটিক সম্পর্কের জায়গা থেকে একটি দেশ আরেক দেশের মানে কেউ পিছিয়ে থাকলো না, দুজন ডেকে একটা জিজ্ঞাসাবাদ করা বা সে ব্যাপারে কোনো পরামর্শ দিলেন, নাকি এর ভেতরে আসলে এক ধরনের বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? ইংরেজিতে একটা শব্দ বলে না, রিটেলিয়েটরি, মানে প্রতিশোধমূলক। বাংলাটা একটু বেশি কঠিন শোনা যায়, এটা ঠিক প্রতিশোধমূলক নয়, পাল্টা জবাবমূলক বলবো আমি। এটা তাই হয়েছে এবং হওয়াটাও খুব সঙ্গত হয়েছে আচ্ছা মনে করি। এবং পাল্টা জবাবে মনে হচ্ছে ভারতের জন্য, মানে প্রয়োজন থাক বা না থাক, কিন্তু তারা যে বক্তব্য দিয়েছেন সেটি সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের? কারা আজকে বাংলাদেশ হাই কমিশনকে ডেকে যে সমস্ত কথা বলা হয়েছে তার মধ্যে আপনি যদি জেনে থাকবেন, বলা হয়েছে তার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে একটি চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি বা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। এই স্টেটমেন্ট আমি এমনি বলি, ইন্ডিয়ান ডেমোক্রেসির উপরে একসময় আমাদের অনেক রেসপেক্ট ছিল। এখনও ইন্ডিয়ান ডেমোক্রেসি পৃথিবীর অনেক জায়গাতেই একভাবে এটা মডেলের মতো কাজ মানে ট্রিটেড হয় বা বিবেচিত হয়, কিন্তু আমরা এখানে যারা আছি এই দেশে তারা কেউই ভারতীয় গণতন্ত্রকে সুস্বাদু মনে করি না। কারণ হচ্ছে যে এই যে মানে এইখানে যে কথাগুলো বলা হচ্ছে, কথাগুলো আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং মনে হয় যে বানিয়ে বানিয়ে বলবার মতো বলা হচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা হচ্ছে, যে কালচারের চর্চা হচ্ছে, এটা বিদ্বেষমূলক কখনো নয়, এটা কখনো সাম্প্রদায়িক নয়, ধর্মীয় সাম্প্রদায়িক নয়। কিন্তু এই 5 আগস্টের পরিবর্তনের পর থেকেই ইন্ডিয়ান মিডিয়া দেশে বিদেশে বাংলাদেশে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে একটা ধর্মীয় মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে, এটার ব্যাপক প্রচার করা হয়েছিল, প্রচুর টাকা তারা খরচ করা হয়েছিল। আমরা এগুলো কয়েকবার সরকারের সাথে তুলেছিলাম এই প্রশ্ন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে
বিদেশি হাই কমিশন বা মিশনগুলো বলছে যে ওরা যত টাকা খরচ করছে এই প্রচারের জন্যে তার কাছে আমরা কিছুই করতে পারছি না। তার মানে খুবই পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেও বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা কিছু এই ইমেজ দেওয়ার জন্যে তাদের চেষ্টা চলেছে। এইটা এখনও বন্ধ হয় নাই। সেটা এই লেটেস্ট এই কথার মধ্যে মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত আমি মনে করি ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো আছে। এই যে মানে হাদি হত্যা যদি ধরিয়াকে যে যেরকম করে বলুক না কেন, আমি কোনো এটার দায়ভাগ এই ওই নিয়ে কথা করে এখন বলছি না, কিন্তু এরকম করে মানে এটার মধ্যে যে একটা ধর্মীয় সাম্প্রদায়িকতা বিদ্বেষ ছড়াবার চিন্তা কেউ করে নাই। কিন্তু এটা তো ঠিক যে এই নির্বাচন যাতে ভালোভাবে হতে পারে এইটা সবাই চাই, পারি বা না পারি বা নিজেরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারি সেটা আর এক কাহিনী। কিন্তু এইটা অন্য কোনো অ্যাটেম্পটে, অন্য কোনো ষড়যন্ত্রে নস্যাৎ হয়ে যাক, আমরা সেই গণতন্ত্রের কাছে যেতেই না পারি যে গণতন্ত্রের জন্য আমাদের এত আকাঙ্ক্ষা, তো ওইটা তো আমরা নিশ্চয়ই চাইব না। আমরা সেই জন্যে আন্তরিকভাবে ওই গণতন্ত্র নির্মাণের চেষ্টা করছি, পারস্পরিক সহযোগিতারও চেষ্টা করছি। এবং সেইখানে মানে ধরেন আমি যদি এরকম করে বলি, দুটো প্রতিদ্বন্দ্বী দল হয়ে আছে এখন, বিএনপি এবং জামাত। এবং জামাত মানে সবাই ইসলামী ধর্মীয় মৌলবাদী দল বলে মনে করে, কিন্তু তারা হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য লোকজনকে মনোনয়ন দিচ্ছে। একজন প্রশ্ন করলেন শিবিরের এক কর্মীকে যে একজন হিন্দু জামাত ইসলাম করে কি বুঝে, সে কি ধর্মীয় শাসন কায়েম করবে, সে ইসলাম প্রতিষ্ঠা করবে? তাদেরকে এটাও এখন বোঝানো হচ্ছে যে আমরা এখনই ইসলামী শাসন কায়েম করার চেষ্টা করছি না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছি। এটা আমি মানে জামাতে ইসলামের যে বক্তব্য, সেটি বক্তব্য জামাতে ইসলামের যে একটা কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এটা বোঝাতে বলছি না, কারণ ওইটা বোঝার জন্যে আমি মনে করি আমার আরও অপেক্ষা করতে হবে। কিন্তু এইটা বোঝা যাচ্ছে জামাতও সাম্প্রদায়িকতার চর্চা করতে পারছে না। তারা গিয়ে যখন ওই দুর্গা পূজার যাচ্ছে হিন্দুদের সাথে একাত্মবাদী ভাগ বাটোয়ারা করছে, বলছে ওই মানে পূজা এবং নামাজের মধ্যে যে কি মিলের দিক দেখাচ্ছে, এগুলোর মানে কি? মানে হচ্ছে বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির জায়গা, এটাকে উপেক্ষা করে জনগণের সমর্থন পাওয়ার রাজনীতি তারা করতে পারছে না। এগুলো ইন্ডিয়ানরা দেখেই না, হয়তো ওদের দৃষ্টি আর দূর আসে না, এবং তারা একেবারেই মোটিভেটেড হইতে তারা যে সমস্ত বক্তব্য রেখেছে তার আরেকটি অংশে কিন্তু বলেছে একটি বিষয়, সেটি হচ্ছে যা এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, এবং যা পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনগণের অংশীদারিত্বের মধ্য দিয়ে সুদৃঢ় হয়েছে। এই বক্তব্য তারা দিয়েছে। যেটি এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়কালের সংগ্রাম এবং সহযোগিতার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ এবং এর আগের সরকারের অনেকেই, প্রধান ব্যক্তিসহ আরও অনেকেই ভারতে আছেন এই মুহূর্তে। আমরা অনেকের কথা জানি, হয়তো জানি না এরকম অনেকে থাকতে পারেন। সেই বিষয়গুলো এখানে আসলে এই সম্পর্কের এবং এই কথোপকথনের ক্ষেত্রে একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে কিনা? না, শুধু এইটাই এরকম বলছেন কেন, এটা তো একটা ব্যাপার আছে, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার আছে যে ধরেন যখন মুক্তিযুদ্ধটা শুরু হলো, মানে পাকিস্তানের হামলা হলো, মানুষ ছুটতে ছুটতে বর্ডার পার হইতে ভারতেই ঢুকে গেল। তাদের কাছে কোনো বিকল্প নেই, খুবই অসহায় মানুষ তখন, তার জান মাল কোনো কিছু নিরাপত্তা নেই। তখন ভারত তো তাদের শেল্টার দিয়েছে। আমি যদি এরকম করে ধরেই নিই ডিপ্লোম্যাটিক্যালি যে এটার পেছনে কেবলমাত্র একটা আন্তর্জাতিক রাজনীতির স্বার্থ বা তাদের দেশীয় রাজনীতির স্বার্থ ছিল, তারপরে এটা সত্যি যে তারা ওই আশ্রয়টা না দিলে আমরা আরও অনেক বড় বিপদে পড়তাম। সম্পর্ক সেখানে সেইভাবে একটা ভালো সম্প্রীতির গড়ে তো উঠেছিলই, কিন্তু তারপরে যে দীর্ঘ এতগুলো বছরে ভারতীয় শাসক চক্র আমাদের সাথে যে আচরণ করেছে সেইটা কিন্তু বন্ধুসুলভ ছিল না। সেটা আপনার ধরেন বর্ডার কিলিং মানে কত একটা ইনহিউম্যান ব্যাপার। কিছু একটা লোক যদি মনে করে গরু চুরি করার জন্যও ঢোকে, তো আপনি আইনে কী করতে পারেন? বড় জোর একটা গরু চুরির অপরাধে বা ট্রেসপাসের কারণে
3 মাস 4 মাসের সাজা দিতে পারেন, গুলি করে মেরে ফেলছেন। এই রকম বর্ডার কিলিং সারা পৃথিবীতে হয় না। এগুলো বলবার পরে তারা আবার বলছে যে না, তাদেরকে আমাদের গুলি করা ছাড়া পথ থাকে না, আমরা বাধ্য হই তাদের গুলি করতে। কত পৃথিবীর কত দেশের পরস্পরের মধ্যে টেনশনের মধ্যেও বর্ডার শান্ত থাকে, অথচ এইখানে এরা এগুলো মানে নাই। তারপরে ধরেন নদ নদীর পানি, সেগুলো নিয়ে যা করেছে, আমাদের বাদ দিয়ে এগুলো নিয়ে যাওয়া, ফারাক্কা সহ আমাদের নদীগুলো শুকিয়ে ফেলা, আমাদের অর্থনীতি যাতে বিকশিত না হতে পারে, নিজেদের মতো করে যাতে দাঁড়াতে না পারি, তাদের প্রচুর এইরকম কাজকর্ম আছে। তো ফলশ্রুতিতে দাঁড়াচ্ছে যে মানুষ আস্তে আস্তে বুঝেছে সম্পর্কটা দূরে হয়ে গেছে, এবং তার সাথে যুক্ত হয়েছে সর্বশেষ খুবই নির্লজ্জভাবে আওয়ামী ফ্যাসিজমকে সমর্থন করা, খুবই নির্লজ্জভাবে। এবং এখানকারও আওয়ামী লীগের নেতারা তো বলেছেন যতক্ষণ ভারত আমাদের সাথে আছে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। তার মানে যাই করুক আওয়ামী লীগ, ভারত তাকে সমর্থন করবে, এবং সেটা করেছে। তো আমি মনে করি যে এইসব কারণে এই সম্পর্কটা দূর হয়ে গেছে। এখন যে বিষয়গুলো নিয়ে আসছেন না, এগুলো হলো তার ওই যে বলে না অঙ্গের যে উপাঙ্গ থাকে, এটা অঙ্গ না, এটা উপাঙ্গ। ওইটার কারণে মানুষ এখন বলছে। এখন মানুষরা বললে খেপে যাচ্ছে, এখন মানুষ ভারতের সাথে বন্ধুত্বের কথা ভাবছে না। এবং আমি খুব স্পষ্ট করে বলি, কষ্ট পেতে পারে তারা, তাতে আমার কিছু যায় আসে না। আওয়ামী লীগ যে নির্বাচনে নাই, এটা নিয়ে মানুষের মধ্যে কোনো দুঃখবোধ আমি কোথাও দেখছি না। কেউ যদি আমাকে আন্তরিকভাবে নেয়, আওয়ামী লীগ তো নিতে পারবে না, তবু তাদের বলি যদি মাঠ তারা কোনোদিন নিরপেক্ষভাবে দেখতে চায়, এখনও তাই দেখবে। তাদের লোকজনের মধ্যেও এখন এ নিয়ে হতাশা তৈরি হয়েছে, কারণ তারা দেখছে এইভাবে লড়াই করে করে তো আমরা কিছুই অর্জন করতে পারলাম না। মানুষের সমর্থন যদি না পাওয়া যায়। আওয়ামী লীগের ক্ষেত্রে আমার প্রশ্নটা, আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে আজকে বেশ কয়েকটি ঘটনা, এবং সেটি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং সেটা নিয়ে উপদেষ্টা নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন হচ্ছে সবশেষে আপনি এটার সমাধান দেখেন কিনা, বিশেষ করে নির্বাচন, এটার আসলে কোনো প্রভাব পড়ার সুযোগ আছে কিনা, এই আন্তঃসম্পর্কের যে এক ধরনের উষ্ণতা মনে হচ্ছে আপাতত, সেটি আসলে উষ্ণতা নাকি, এবং এর আসলে কোনো প্রভাব পড়বে কিনা, এবং এটা স্বাভাবিক হতে কতটা সময়? স্বাভাবিক বলতে ব্যবসা বাণিজ্য, তারপরে ভিসা বন্ধ, সেন্টার এগুলো চালু হওয়া, এটা আপনি মনে করেন না যে খুব ইমিডিয়েট সম্ভাবনা রয়েছে? প্রভাব পড়বে, আচ্ছা, কিন্তু ওই ধরনের অপতৎপরতা আমাদের নির্বাচন ঘুরিয়ে দিতে পারবে না। আচ্ছা, খুব অল্প কথার মধ্যে আমি বলছি। আর পরবর্তী কথা হচ্ছে যে এইটা কতদিনে ঠিক হবে বলা খুব মুশকিল। তবে এও আমি মনে করি যে স্বার্থটা একেবারে একপাক্ষিক নয়, স্বার্থটা দ্বিপাক্ষিক। ভারতকে আমাদের দরকার, বাংলাদেশকে ভারতের দরকার লাগে, এবং সেই কারণে ওই যে আগে তার একটা কথা বলেছে না, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হবে নির্বাচিত সরকারের সাথে। আমি মনে করি নির্বাচনটা যদি ঠিকঠাক মতো হয়ে যেতে পারে, এবং এই নির্বাচন যদি বিশ্ব দরবারে আদৃত হয় বা প্রশংসিত হয়, যদি তারা বলে টুকটাক প্রবলেম থাকবে, এটা আমি বহু সময় বলেছি, কিন্তু তারপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন, তারপরে ভারতের আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে বলে মনে করি আমি। অর্থাৎ নির্বাচনের পরে নতুন যে সরকার আসবে সেই সময়ের কথা মানে সম্পর্ক তখন ধীরে ধীরে উন্নত হবে, আরো সহজভাবে যদি বলি, এটি মানে হবার স্কোপ থাকবে তখন, বা স্কোপ তৈরি হবে। ওকে, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম আজকে, আমরা আলোচনার অনেকটাই সময় পেরিয়ে এসেছি। আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আজকে আপনি জানেন যে বেশ কয়েকদিন আগেই বলা হয়েছিল 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন, সেটি দলের পক্ষ থেকে বাংলাদেশে বলা হয়েছিল। গতকালকে তারেক রহমান নিজেই লন্ডনের একটি সভায় বলেছেন, কিন্তু তারপরে দল থেকে যে কমিটি করা হয়েছে এবং তাকে অভ্যর্থনা জানানোর প্রতিক্রিয়া সব কিছু মিলে যে নিরাপত্তার বিষয়টি নিয়ে এত আলোচনা হয়েছে, নানা রকম, আপনিও এখানে আলোচনা করেছেন, নানা রকম মানে আলোচনা হয়েছে, যেমন সমালোচনাও হয়েছে নানা রকম, যে তিনি আসবেন কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। আপনার সন্দেহ দূর হয়েছে কিনা এখন? এটা না, আমি লন্ডনে দু একজনের সাথে কথাবার্তা বলেছি যারা বিএনপি করেন বা করতেন। আচ্ছা, তারা বলছেন যে ওখানকার পুরা বিএনপি তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য রেডি হচ্ছে এখন। আচ্ছা, এবং তারেক রহমানের বক্তৃতা গতকাল তো আসলোই। এখন এটা বিশ্বাস করা উচিত যে উনি আসছেন, শেষ মুহূর্তে একটা বাহানা করে আসবেন না। এটা হলে এমনি না আসতে যা হতো তার চেয়ে বেশি ক্ষতি হবে। আমি মনে করি যে আসবেন। আর এতে একটা জিনিস প্রমাণিত হয়, তখন যে সিকিউরিটির ভয় তারা করেছিলেন, সেই ভয়টাও এখন আগের মতো নেই। যদিও হাদির উপরে হত্যার চেষ্টা হয়েছে, তারপরেও এটা আরও বেড়েছে যদি হয়,
তাহলে তো উনি আসতেন না আগের তুলনায়। মনে করছেন ততটুকু মানে কুল থাকবে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে উনি এটাও বলেছেন এয়ারপোর্টে ভিড় করবেন না, সম্বর্ধনার জন্য রাস্তায় যানজট হ্যাঁ করবেন না। তার মানে স্পেশাল সিকিউরিটির কথাও তিনি ভাবছেন না। হয়তো থাকবে, সেটা নিশ্চয়ই থাকা উচিত, আমি মনে করি থাকাই উচিত হবে। তারপরেও কিন্তু উনি অতখানি সাহস করছেন বা মনে করছেন পরিস্থিতি অত খারাপ নয় যে গেলেই আকিনোর মতো গুলি করে মেরে ফেলবে, এরকম মনে হয় না আমার। সেটা তো ওই এয়ারপোর্টে, মানে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের কথা যদি আমি ধরে নিই, তাহলে সেখানকার নিরাপত্তা তো আসলে ব্রিটিশ সরকার বা সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বাংলাদেশে নামার পরের যে বিষয়টি সেটি তো আসলে আলাদা। আমরা দেখলাম যে এয়ারপোর্ট থেকে, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত বিএনপির কর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন এবং এটার জন্য কমিটি করা হয়েছে সালাউদ্দিন আহমেদ এবং রিজভী আহমেদকে নেতৃত্বে আর কি। মানে এইটা মেলে না, না ওই পাশে আর এই পাশের আপনি যেটা বলছিলেন যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার সঙ্গে আসলে এটার চিত্রটা একেবারে আলাদা, মেলে না। আর এইখানেও বিশাল অভ্যর্থনা করা হবে, এটার যে একটা জজবা থাকে না, ওরকম কিছু দেখি না আমি এখনো, যদিও সময় আছে বেশ। তবে এইরকম একটা কমিটি করা হয়েছে যেটাকে হাই পাওয়ার ধরতে হবে, দুজন যে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কারণে এটার সাথে ওইটা মেলে না। তবে রাজনৈতিক দলগুলোতে আবেগ খুব থাকে, তো এইটা না করলেও উনি যদি না বলতেন তাও ঠেকাতে পারতেন বলে আমার মনে হয়। 17 বছরের বেশি সময় পরে তিনি আসছেন নির্বাসিত জীবন যাপনের পরে, এবং এমন একটা সময় আসছেন যখন কয়েকদিন পরেই, মানে 2 মাসেও সময় নেই এরকম একটা সময়, যার পরে যখন নির্বাচন। এবং একই সাথে আরেকটি আবেগের বিষয়টা তো জড়িত আছে, সেটি হচ্ছে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ, এতটাই অসুস্থ যে তিনি বাইরে আসতে পারছেন না, কথা বলতে পারছেন না। এটি আসলে এই সব মিলে আপনি মনে করেন কিনা যে বিএনপি নির্বাচনে যতটা, সেটি আমাদের দেশে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে কিনা, বা মানে প্রভাব ফেলবে কিনা, এভাবে বলাই ভালো। কোনটা? এই তারেক রহমানের আশা এবং খালেদা জিয়ার যে অসুস্থতা, যেটা তিনি আসতে পারছেন না মানুষের সামনে, দেখতে হবে। আচ্ছা, মানে এগুলো কী হয়েছে জানেন, এটা এরকম একটা আবহ তৈরি হয়েছে বা বাতাবরণ তৈরি হয়েছে যে আপনি ভেতরটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কীরকম আমি একটু বলি, প্রচণ্ড রকম সিম্প্যাথি বেগম জিয়ার প্রতি আছে, এটা আমি দেখছি, এখনও আছে মানুষের আছে এটা। এবং মানে ভালো মন্দ মিলে তো মানুষ, কিন্তু বেগম জিয়া আনকোয়েশ্চেনেবল এরকম মানুষের কাছে মনে হচ্ছে। কিন্তু এতদিন ধরে তুই এই অসুস্থতার মধ্যে আছেন, মানুষ কীরকম ডিজেক্টেড ফিল করছে যে ওনার কাছে আমরা নাই, উনি আমাদের থেকে অনেক দূরে, তার সম্পর্কে আমরা সঠিকটা জানছি না, এটা একটা মনে হচ্ছে। এটা এক ধরনের অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নতা তৈরি করে। তারেক রহমান সাহেবেরও আসার ব্যাপারটা নিয়ে প্রথম যে কুয়াশা হলো, সেটা বেশ নেগেটিভ ইফেক্টের মতো মনে হচ্ছে আমার। এখন আসবার ঘটনাকে ইকুয়ালি বা তার কাছাকাছি পজিটিভ আমার এখনো মনে হয়নি। আচ্ছা, একদিকে যেমন আপনি পজিটিভ মনে হয়নি বলছেন, এবং আপনি কথা বলার সময় বললেন, এটা আমার শেষ প্রশ্ন, যে তিনি শেষ সময়ে যদি কোনো অজুহাত দেখিয়ে না করে, সেটাই বা আপনার মনে হচ্ছে কেন এত ঘোষণার পরে? না, ওটা মনে হচ্ছে না, ওটা আমি যুক্তির জন্য বললাম। আচ্ছা, যুক্তি, ওটা আমার মনে হচ্ছে না। এটা আমি বললাম যে প্রভাব ফেলার ব্যাপারটা কি, ধরেন অনেক জায়গাতে বিএনপি ডাবলিং আছে, আচ্ছা, ক্যান্ডিডেট বা বেশি ক্যান্ডিডেট, জোটের সাথে সব আলোচনা করে উঠতে পারেনি এখন পর্যন্ত, কাল থেকে হয়তো শুরু হবে। তো ওগুলো উনি যখন আসছেন তখন থেকে নমিনেশন সাবমিশনের জন্য থাকবে হাতে 3 দিন, ওগুলো উনি খুব ডিল করতে পারবেন না। তাহলে প্রাথমিকভাবে যে ডিসিপ্লিনটা ফিরে আনা দরকার নির্বাচনকে কেন্দ্র করে, সেটা কিন্তু উনি পারছেন না। আর মায়ের অসুস্থতার কথা যদি বলেন, তাহলে লন্ডন, আমেরিকা, জাপান, চায়না থেকে ডাক্তাররা এসে যে ট্রিটমেন্টটা করতে পারলো না, উনি এসে তো আর বেগম জিয়াকে ভালো করে ফেলবেন সেরকম তো না, কিন্তু উনি তার মায়ের কাছে থাকবেন। আমরা সবাই যেমন আমাদের প্রিয়জনদের কাছে থাকতে চাই, সেরকম ওইটা ঠিক পলিটিক্যাল কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওইটা সবাই সিম্প্যাথি হবে, ভালো হবে। কিন্তু বেগম জিয়াকে ধরেন এত অসুস্থ, ভোটটা দেবে, বেগম জিয়া এমনিতেই জিততেন, ওইটাও কোনো আলোচনার বিষয় না। কিন্তু বেগম জিয়া এই অবস্থায় থাকবার কারণে এক্সট্রা কিছু তৈরি কি করবেন,
ওইটাই হলো মেইন পয়েন্ট বা আপনার পোস্টের মানে তাই হতে পারে। আমি সেই স্কোপটা দেখছি না। যদি এমন হতো বা যদি হয়, উনি আসবার পরে সামগ্রিক বিষয়ের এমন একটা ন্যারেটিভ তৈরি করলেন যা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য এবং তার সাথে আবেগ, ক্ষোভ, দুঃখ মেশানো, সেইভাবে তিনি টানতে পারেন। নির্ভর করে হাউ হি স্পিক্স, হাউ হি বিহেভস অ্যান্ড এভরিথিং। হি ইজ টু উইন দি পিপল। একটা মানে ন্যাচারাল ওয়েতে খুবই ইজি কাজ, আবার না পারলে অনেক ডিফিকাল্ট কাজ। ওই জন্য আমি মনে করি দেখতে হবে উনি কতদূর কীভাবে পারেন। আসার পরে কেমন হচ্ছে পরিস্থিতি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার কাছ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং এই সময়ের রাজনীতির নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।